সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো ফ্রেন্ডস, রিসেন্ট যে ভারতবর্ষে নতুন একটা আইন লাগু করা হয়েছে, সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আসলে কি, ঠিক আছে, এটার ভালো দিক বা খারাপ দিক কী, বা এটা নিয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিউমার্সগুলি বা বিভিন্ন যে বিভ্রান্তিকর তথ্যগুলি উঠে আসছে সেগুলি কতটা সত্য, ঠিক আছে। তো আজকে এগুলি নিয়ে আমরা একটা ডিটেল ডিসকাশন করব। ওকে, তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের সিএএ সম্বন্ধে যে একটা ছোটোখাটো একটা নলেজ বা একটা বেসিক নলেজ হয়ে যাবে, ঠিক আছে। তো সিএএ এটা আসলে কি, বা এটা কাদের জন্য, ঠিক আছে। তো আশেপাশে এমন অনেক রিউমার্স ছড়াচ্ছে যে সিএএ এটা নাকি ভারতবর্ষে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে, এরকম অনেক অনেক তোমাদের রিউমার্স বা বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে, ঠিক আছে। তো আজকে এটা নিয়ে আমরা একটা ডিটেলড না একটা শর্ট ডিসকাশন করব। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর একটা সাধারণ নলেজ হয়ে যাবে তোমাদের সিএএ সম্বন্ধে। ওকে, তো চলো আজকে ভিডিওটা আমরা স্টার্ট করি। আর আজকে ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা যদি স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো চলো আমরা এই সিএএ অ্যাক্ট নিয়ে কিছু কোশ্চেন, ঠিক আছে, আমরা মার্ক করেছি, ঠিক আছে। তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের যে প্রথম কোশ্চেন যে বেসিক কোশ্চেন সেটি হলো সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা আসলে কি। ওকে, তো এই সিএএ এটা প্রথমে ছিল, এটা তো আইন হিসেবে লাগু হওয়ার আগে, আইন হিসেবে পাশ হওয়ার আগে এটার নাম ছিল সিএবি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে। এটা 2019 সালে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষ থেকে পাশ হয়। ওকে, তারপর প্রেসিডেন্ট সাইন করে, তারপর সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এটা পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সাইন করার পর তারপর এই বিলটা হয়ে যায় তোমাদের আইন, ঠিক আছে। তারপর এই আইনটার নাম হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। যেহেতু এটা 2019-এ পাশ করানো হয়েছে, তাই এটার নাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। ওকে, তো এটা আসলে কি, তো এই আইনটাতে বলা হয়েছে যে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, ঠিক আছে, এই তিনটি দেশে যে ধর্মীয় সংখ্যালঘুরা আছে, ওকে, ধর্মীয় সংখ্যালঘু কারা, কোনো দেশে যদি কারোর কোনো ধর্মের সংখ্যা কম থাকে তারা হলো ধর্মীয় সংখ্যালঘু। যেমন ভারতের দিকে যদি আমরা বলি, ভারতে ধর্মীয় সংখ্যালঘু হলো মুসলিম, জৈন, খ্রিস্টান, পার্সি, এরকম, ঠিক আছে। তারা হলো ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘু। আর ভারতবর্ষের ধর্মীয় সংখ্যাগুরু কারা, হিন্দুইজম। ওকে, তো ভারতবর্ষের ধর্মীয় সংখ্যাগুরু হলো হিন্দুইজম। যেমন চায়নাতে ধর্মীয় সংখ্যা, যেমন চায়নাতে ধর্মীয় সংখ্যাগুরু হলো তোমাদের বুদ্ধিস্ট, ঠিক আছে। এরকমভাবে যেমন পাকিস্তানে ধর্মীয় সংখ্যাগুরু হলো যাদের সংখ্যা বেশি, যেমন পাকিস্তানে হলো ইসলাম, বাংলাদেশে হলো ইসলাম, এরকম, ঠিক আছে। আর ধর্মীয় সংখ্যালঘু হলো যাদের সংখ্যা ওই দেশে কম। তো সিএএ এই আইনটিতে বলা হয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে যে বিভিন্ন তোমাদের আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশে আমরা জানি যে যাদের সংখ্যা বেশি তারা হলো ইসলাম, ঠিক আছে। ধর্মীয় সংখ্যা গুরু হলো ইসলাম। এই তিনটি দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু আছে, এই তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু কারা, অবভিয়াসলি হিন্দু, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টানস, ঠিক আছে। এরা হলো ওইসব দেশে ধর্মীয় সংখ্যালঘু। তো এই তিনটি দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু আছে, তারা বিভিন্ন ধর্মীয় ওইসব দেশের ধর্মীয় সংখ্যাগুরু থেকে যদি বিভিন্ন অত্যাচার, নিপীড়ন বা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়ে তারা যদি ভারতবর্ষের নাগরিকত্ব নিতে চায়, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে ভারতের নাগরিকত্ব দেবে। ওকে, তো এই যে আইনটি, এটির মধ্যে কিন্তু এটাই বলা হয়েছে যে এই তিনটি দেশে যে ধর্মীয় সংখ্যালঘুরা আছে তারা যদি ভারতের নাগরিকত্ব নিতে চায়, ঠিক আছে, তারা যদি 31 ডিসেম্বর 2014, ঠিক আছে, এই ডেটের আগে তারা যদি ভারতে প্রবেশ করে থাকে, তাহলে তাদের ভারতের নাগরিকত্বের সুযোগ দেওয়া হবে। ওকে, ক্লিয়ার? ডেটটা কত হতে হবে, 31 ডিসেম্বর 2014। এই ডেটের আগে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু যারা ভারতবর্ষে এসেছে, ঠিক আছে, তো তারা যদি এখন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করে, তাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতের নাগরিকত্ব দিয়ে দেবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সিএএ এটা কি, এটা সম্বন্ধে কিন্তু একটা বেসিক
ধারণা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে দিই, এই আইনটার সাথে কিন্তু ভারতীয় মুসলিমদের কিন্তু কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, অনেকে বলছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সাইটে যে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে, মুসলিমদের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, বা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ হবে, এরকম কিন্তু কিছুই না। ঠিক আছে, এই আইনটা শুধুমাত্র এই তিনটি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু যারা 31 ডিসেম্বর 2014 আগে ভারতবর্ষে এসেছে, তাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের নাগরিকত্ব দেবে। ঠিক আছে, এর জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, নেক্সট, ভারতের বসবাসকারী মুসলিমদের উপর এই আইনের তাৎপর্য কী? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ঠিক আছে, তো দেখি ভারতীয় বসবাসকারী মুসলিমদের উপর এর প্রভাব কী। ঠিক আছে, ভারতীয় মুসলিমদের উদ্বেগ হওয়ার কোনো দরকার নেই, কারণ সিএএ তাদের নাগরিকত্বকে প্রভাবিত করার কোনো বিধান করেনি। ঠিক আছে, এবং বর্তমান 18 কোটি ভারতীয় মুসলিমদের সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাদের হিন্দু প্রতিপক্ষের মতো সমান অধিকার রয়েছে। এই আইন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব প্রমাণের জন্য নাতি পেশ করতে হবে না। বুঝেছ? মানে যারা ভারতীয় মুসলিম আছে বা যারা অন্য ধর্মের আছে ভারতে, তাদেরকেও কিন্তু ভারতের যে তোমরা জানো ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক আছে, এখানে যেমন হিন্দুকে যেমনভাবে দেখা হয় সেম মুসলিম সেম অন্য ধর্মকেও। ঠিক আছে, তো এখানে কিন্তু ভারতীয় মুসলিমদের উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের কিন্তু ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় উদ্যোগের কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ যেভাবে চলে আসছে স্বাধীনতার পর থেকে সেম আইন সেম এক রুলে এরকমভাবে কিন্তু চলবে। ওকে, ইসলামের ভাবমূর্তির উপর এই আইনের প্রভাব কী? ওকে, ওই তিনটি মুসলিম দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণে সারা বিশ্বে ইসলামের নাম চরমভাবে কলঙ্কিত হয়। তবে শান্তির ধর্ম হওয়ায় ইসলাম কখনো ধর্মীয় ভিত্তিতে ঘৃণা বা সহিংসতা বা নিপীড়নের প্রচার বা পরামর্শ দেয় না। নির্যাতনের প্রতি করুণা ও ক্ষতিপূরণের এই আইন ইসলামকে নিপীড়নের নামে কলঙ্ক থেকে রক্ষা করে। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন হলো, ভারতীয় নাগরিকত্ব চাইতে মুসলিমদের জন্য কি কোনো বাধা আছে? ঠিক আছে, না, দেখো এটা হলো না। ঠিক আছে, নাগরিকত্ব আইন 6 নম্বর ধারা অনুসারে বিশ্বের যে কোনো জায়গা থেকে মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব চাইতে কোনো বাধা নেই। ঠিক আছে, আচ্ছা তোমাদের নেক্সট পয়েন্টটি হলো সংশোধনের প্রয়োজনীয়তা কী। ঠিক আছে, এই আইনটি যে সংশোধন করা হয়েছে এটার আসলে প্রয়োজনীয়তা কী ছিল? ঠিক আছে, এই তিনটি দেশের নিপীড়িত সংখ্যালঘুদের প্রতি করুণা দেখানোর জন্য এই আইনটি তাদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতের চিরসবুজ উদার সংস্কৃতি অনুসারে সুযোগ দেয়। ঠিক আছে, নাগরিকত্ব ব্যবস্থাকে উপযুক্ত করতে এবং অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে এই আইনের প্রয়োজনীয়তা ছিল। ঠিক আছে, এই আইনটি কেন সংশোধন করা হয়েছে? ওই যে তিনটি দেশে আগে বলেছিলাম যে যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতের নাগরিকত্ব নিতে চায় তাদেরকে ভারতবর্ষ তাদের নাগরিকত্ব দেবে। ওকে, নেক্সট, সরকারের আগের উদ্যোগগুলি কী ছিল? ঠিক আছে, নাগরিকত্ব নিয়ে বিভিন্ন প্রিভিয়াস আরও গভর্নমেন্ট ছিল, তো ওদের আগের উদ্যোগগুলি কী ছিল সরকারের নাগরিকত্ব নিয়ে? তো 2016 সালে কেন্দ্রীয় সরকার 2016 সালে কেন্দ্রীয় সরকার ওই তিনটি দেশের সংখ্যালঘুদের ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসার যোগ্য করে তুলেছিল। ঠিক আছে, তো নেক্সট আজকে লাস্ট যে কোশ্চেন সেটি হলো, বিদেশ থেকে আসা মুসলিম অভিবাসীদের জন্য কি কোনো বিধিনিষেধ আছে? মানে বিদেশ থেকে যদি কোনো ভারতীয় মুসলিমরা ভারতে আসতে চায় তো তাদের কি কোনো বিধিনিষেধ আছে? তো সিএএ আইন, ওকে, তো এটা আনসারটি হলো সিএএ ন্যাশনালাইজেশন আইন বাতিল করে না। ঠিক আছে, অতএব ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক যে কোনো বিদেশ থেকে আসা মুসলিম অভিবাসী সহ যে কোনো ব্যক্তি, ঠিক আছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন ব্যক্তি বিদ্যমান আইন অনুসারে এর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এই আইনটি সেই তিনটি ইসলামিক দেশে নিপীড়িত কোনো মুসলিমকে তাদের বিদ্যমান এই আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বে আবেদন করতে বাধা দেয় না। ঠিক আছে,
তো আশা করি তোমরা সিএএ সম্বন্ধে যে একটা বেসিক নলেজ, ঠিক আছে, বা এগুলি সম্বন্ধে যে রিউমার্সগুলি ছড়াচ্ছে, বিভ্রান্তিকর তথ্যগুলি ছড়াচ্ছে, এগুলি সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের যদি এখন কোনো ভাইবাতে যদি তোমাদের সিএএ সম্বন্ধে জিজ্ঞাসা করে, তোমরা কিন্তু এটা কিন্তু ভালোভাবে আনসার দিতে পারবে, ঠিক আছে। তো ডেটটা মনে রাখবে, ডেটটা হলো 31 ডিসেম্বর 2014, ঠিক আছে। কোন 3টি দেশ? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ঠিক আছে। আর তাদের বয়সসীমা, ঠিক আছে, এজ কিন্তু আগে ছিল 11 বছর, এই এজটাকে এখন 11 থেকে কমিয়ে করা হয়েছে 5 বছর, ঠিক আছে। মানে 5 বছর, ন্যূনতম 5 বছর হতে হবে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে, ঠিক আছে, ওই 3টি দেশ থেকে। তো আশা করি তোমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে সিএ সম্বন্ধে, ওকে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি এই যে পিডিএফটা এই চ্যানেলের এই চ্যানেলের কমেন্ট বক্সে বা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে এটা নিয়ে ব্রিফলি পড়তে পারো, ঠিক আছে। আর তোমরা যদি সিএএ সম্বন্ধে যে কমপ্লিট যে ড্রাফটটা, মানে কমপ্লিট যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয়েছে, এটা তোমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে গিয়েও ডাউনলোড করেও তোমরা সেটা দেখতে পারো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।